একটা হচ্ছে যে ট্র্যাডিশনাল ভার্সাস মডার্ন ইকোনমি। সো ইন ডেভেলপমেন্ট ইকোনমিক্স যেটা বলা হয় আর কি, যে ট্র্যাডিশনাল ইকোনমি কনসেপ্ট। সো রুবাইয়াত ফর এক্সাম্পল, হোয়াট ইউ উড হ্যাভ সিন ইন আফ্রিকা অ্যান্ড আদার প্লেসেস, যে ট্র্যাডিশনাল ইকোনমি, এগ্রিকালচার, ট্র্যাডিশনাল এগ্রিকালচার ভার্সাস মডার্ন এগ্রিকালচার। হ্যাঁ, সো হাউ ডু উই রিলেট দ্য কনসেপ্ট অফ ইনফরমালিটি টু দ্যাট? এটা একটা প্রশ্ন। আর কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, সেটা হচ্ছে হাউস হোল্ড প্রোডাকশন ভার্সাস ইনফরমালিটি। সো একটা কথা বলা হয় পার্টিকুলারলি ইন জেন্ডার ইকোনমিক্স, যে আম, যে ঘরের কাজ তো জিডিপিতে কাউন্ট করা হয় Unpaid. না। হ্যাঁ, আনপেইড। হ্যাঁ, দ্যাট ইজ এ ডিফারেন্ট কনসেপ্ট। Presumably that's a different concept to what we are talking about here in informality. So how are these concepts conceptually, এটাকে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি বা ইন? আমি যদি কুইকলি একটু বলতাম, মেরুতা কুড কাম ইন হিয়ার। ট্রেডিশনাল আপনার নন ট্রেডিশনাল ভোকেশনের সাথে ফর্মালিটির সম্পর্ক থাকতেও পারে, নাও থাকতে পারে। হ্যাঁ, Right. সো ইউ আর এঙ্গেজ ইন a traditional agricultural farming, but it can be a very formal business. হ্যাঁ, আপনি ট্রেডিশনাল প্র্যাকটিস করে ফার্মিং করতেছেন, সো Or ট্রেডিশনাল handicraft করতেছো, or handicrafts person, but can be a very formal business in terms of হ্যাঁ, how Data has defined it. So এটা নিয়ে সমস্যা নাই। আরেকটা ইস্যু হচ্ছে যে when you're talking about paid, unpaid and so on and so forth, ইকোনমিক সেন্সাসে যে পয়েন্টটা মেরিতা বলছিল যে 11.8 মিলিয়ন ইকোনমিক ইউনিটস, তো ওখানে কিন্তু আপনার রাস্তার চায়ের দোকান থেকে শুরু করে আপনার একটা ছাগল, দুইটা ছাগল, একটা গরু, যা যা আছে, all are accounted for. ঠিক আছে, সো আপনার একেবারে সবকিছু এখানে সাপোজিটলি অ্যাকাউন্টেড ফর, উইচ ইজ ওয়াই 11.8 মিলিয়ন। এটা কিন্তু এত মানে বড় কেন? এবং একটা বড় প্রশ্ন যেটা আমি করি ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে যে আই ডোন্ট লাইক দিস লুজ ওয়ে অফ ডিফাইনিং ইকোনমিক এন্টারপ্রাইজেস অ্যান্ড অলসো যেটা থেকে আমরা এসএমই ডেফিনেশন আসি। বাংলাদেশে 11.8 মিলিয়ন এই ইকোনমিক ইউনিটসটাকে আবার প্রক্সি বলে বলা হয়, এটা হচ্ছে এসএমই। SME. সো 11.8 মিলিয়নটাকে আবার ধরে নেওয়া হয় হচ্ছে এসএমইর সংখ্যা। এবং আমি একটা ক্যালকুলেশন করে দেখাইছি যে এই ডেফিনেশনটার কারণে যেটা হয় যে আমাদের একটা এসএমইর আউটপুট চলে আসে হচ্ছে আপনার মানে সব ইকোনমিক ইউনিটস কে ধরলে আউটপুট চলে আসে মাত্র অ্যানুয়ালি $9,000 বোধ হয়। তো সেটা আপনার এত কম যে এটা দিয়ে কোনো ভায়াবল এন্টারপ্রাইজ হয় না। ঠিক আছে, সো এটা মানে যেটা মেলিদের জন্য বল আর কি, যে প্রচুর ধোয়াটে একটা ব্যাপার আছে এই ডেফিনেশন গুলাতে। বাট এটার একটা পলিটিক্যাল আসপেক্ট আছে যে কেন এগুলাকে এভাবে রাখা হয়েছে, যে আমরা সবসময় আসলে দেখাতে চাইছি ফর সেভারাল ডিকেডস যে বাংলাদেশে এসএমই তো ব্লাড লাইন, আপনার আমাদের হিউজ একটা এসএমই সেক্টর আছে, হিউজ একটা লেবার ফোর্স জেনারেটর আছে। তো এইটা বলে বলে এটা দিয়ে ওই সেক্টরে মানে ইনভেস্টমেন্ট গ্র্যান্ট এগুলোকে অ্যাট্রাক্ট করানো হয়েছে আর কি। ঠিক আছে, সো দ্যাট হ্যাজ ক্রিয়েটেড আ ট্র্যাপ নাও। আমরা এটা থেকে আর বাইরে দিতে পারতেছি না। উই ট্রাই টু প্রমোট অলওয়েজ যে হিউজ একটা ইনফর্মাল এসএমই সেক্টর, সেখানে আমার প্রচুর টাকা দিতে হবে, কারণ এর যদি আমি না বাঁচাইতে পারি তাহলে তো দেশ ধ্বংস হয়ে যাবে। তো ওই ইনসেন্টিভটা এখানে একটা পারভার্স ইন্টারেস্ট হিসেবে কাজ করছে ইন মেকিং অল দিস loose definitions of what we deal with in policy making. আচ্ছা। আমি এখানে একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আপনার ফর্মালাইজেশন ভার্সেস ইনফর্মালাইজেশন তার পার্সপেক্টিভ থেকে দেখছি। গভর্নমেন্টের পার্সপেক্টিভ থেকে এটা মোর হচ্ছে আপনার ওকে আমার ট্যাক্স রেভিনিউ বাড়াবো, আমার ওভারঅল ব্র্যাকেট অফ ট্যাক্স পেয়ার্স বাড়াবো, এরকম আর কি জিনিসটা, রাইট? যেটা আপনার হাসিব ভাই বলছিলেন। বাট let's look from the perspective of the informal enterprises. ও যখন আপনার মানে ইনফর্মাল হিসেবে এন্ট্রি করে, কেন ইনফর্মাল হিসেবে এন্ট্রি করে এবং কেন তাকে ইনফর্মাল হিসেবে এন্ট্রি করতে দেওয়া হয়? কারণ হচ্ছে সো দ্যাট দ্য ইকোনমিক রেন্ট আপনার যাতে একটু কম থাকে। হ্যাঁ, রেন্টটা যদি কম থাকে, এন্ট্রি পিরিয়ডটা ইজি হয়, যে কেউ ব্যবসা শুরু করতে পারে। সো এইটাতে কিন্তু কোনো আপত্তি নাই। ঠিক আছে, যে কেউ ব্যবসা শুরু করতে দিতে চাই আমরা, কারণ আমাদের মতো দেশে যে আপনার যদি অনেক অনেক কিছু দিয়ে ব্যবসা শুরু করতে হয় তাহলে একটা প্রবলেম হয়ে যায়, সবাই আসতে পারে না। কুইক পিভটিং, অ্যাজিলিটি, যেগুলো আমাদের মতো দেশে দরকার পড়ে। অলসো গিভেন দ্য সিচুয়েশন যে খুবই ক্লাইমেট ভালনারেবল একটা দেশ, যে কোনো সময় শকস হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, অপরচুনিটিস আসতেছে, সোয়েপ্ট অ্যাওয়ে হয়ে যাচ্ছে।
হ্যাঁ, তো দেখেন যখন একটা অপরচুনিটি অ্যারাইজ করে একটা লোকাল ইকোনমিতে, এটা কিন্তু একটা শর্ট উইন্ডোতে অপরচুনিটি অ্যারাইজ করে। তো ইনফর্মাল থাকার কারণে যেটা হয় যে খুব দ্রুত গতিতে কিছু মানুষ এসে সেখানে ঢুকে ওইটা ক্যাপচার করতে পারে। ইটস বেনিফিশিয়াল ফর অল। তো ওর পার্সপেক্টিভ থেকে ইনফর্মাল থাকার একটা রিজন আছে। আচ্ছা, প্রবলেমটা যেটা শুরু হয় সেটা হচ্ছে যে আফটার 1 or 2 years or 3 years or 4 years, যখন এই ইনফর্মাল ব্যবসাটা ভালো করতে করতে একটা জায়গায় আসে, ওর তখন মনে হয় যে আমার তো এখন এক্সপ্যানশন করতে গেলে আমার তো এখন ব্যাংকের, আমি যদি ট্রেড লাইসেন্স নাই, আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট নাই, আমার লেবার কন্ট্রাক্টস নাই, এইটা নাই ওইটা নাই, কোনো ট্রেস নাই, আমার অ্যাকাউন্টিং হিস্ট্রি নাই, আমি এখন ব্যাংক থেকে টাকা পাইতেছি না, আমাকে যেতে হচ্ছে মাইক্রো ফিন্যান্সের কাছে, সেইখানে আমার আপনার ইন্টারেস্ট রেট অনেক হাই, ওইটার ক্যাপিটাল ফ্লো ডাজ নট ম্যাচ মাই ইন্টারেস্ট। সো নানাবিধ প্রবলেমস তখন আসা শুরু করে তার দিক থেকে, সে তখন আর এটাকে বড় করতে পারে না। তখন সে করে কি, তখন সে আরো এক্সপেন্সিভ সব ক্যাপিটালের কাছে যায়, আপনার কাছে যাবে, আমার কাছে যাবে, ভাই আমার একটা অর্ডার আসছে, আমার 1 কোটি টাকা দিবেন, আমার 50 লাখ টাকা দিবেন, আপনাকে 10 লাখ টাকা দিব, 5 লাখ টাকা প্রফিট দিব। এইভাবে সে চালাইতে চেষ্টা করে। তো এই প্রসেসটা তারপরে হয়ে যায় কি, স্টিকি একটা প্রসেস হয়ে যায়, যেখান থেকে আর কেউ উঠতে পারে না, চোরাবালির মতো। হ্যাঁ, তো ওই জায়গাটাতে প্রবলেম। আমাদের সমস্যাটা হয়ে গেছে যে আমরা ওই পলিসি ট্রানজিশনটা করতে পারি নাই। আর এখানে ফাইনালি আরেকটা কথা বলে মেবি দেন মেলিতা ইউ ক্যান অলসো কাম ইন, ফাইন ভাই। পয়েন্ট হচ্ছে যে এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয় যে এই প্রসেসটাতে আরেকটা নতুন অ্যাক্টর তৈরি হয়। যে নতুন অ্যাক্টরটা হচ্ছে খুব পাওয়ারফুল একটা অ্যাক্টর। সে আপনার ধান্দাটা এত ভালো বুঝে গেছে, সে ইনফর্মাল থেকে সবকিছু ম্যানেজ করে ফেলতে পারে। এবং সে তখন যে করে কি, আর তার তখন ফর্মালও হওয়ার কোনো সে ইনসেনটিভ সে পায় না, তাকে গভর্নমেন্টও আর ফর্মালি আনতে পারে না, সে তখন আসলে খুব বড় একটা ইনফর্মাল ব্যবসা হয়ে গেছে, এবং টোটালি ডিফারেন্ট দেন হোয়াট দ্য ইনফর্মালিটি ওয়াজ। এর আসলে কিন্তু মাইক্রো স্মল ক্যাটাগরিতেও পড়ে না। ইট হ্যাজ বিকাম আ বেহিমথ ইনফর্মাল। হ্যাঁ, যে তার মেজর এন্টারপ্রাইজ। Example, example. হ্যাঁ, What the example then? হ্যাঁ, এখন আমি আপনার, বলি ঝুটের হ্যাঁ, ব্যবসা, হাসিব ভাই, Good example. বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি, True, true. এবং এটা ফর্মাল করা সম্ভব না। Hmm. Jyoti bhai, with your permission, if I may step in here, let's say, uh, আমাদের ট্রানজিশন ফেজে আসলে চিন্তা করতে হবে যে আমরা কোথায় কোন কারণে কি প্রায়োরিটাইজেশন করতে চাই, এবং ফর্মালাইজেশনকে টিপিফাই করা দরকার। সেমি ফর্মালকেও আপনি অনেকগুলা ক্লাসিফাই করতে পারেন বা আপনার ইন টার্মস অফ ডিগ্রি অফ ফর্মালাইজেশন। আচ্ছা, ব্যাটারি রিক্সার কেসটা যেহেতু আসছে, সেটা হচ্ছে যে আপনি ইউ ডোন্ট ওয়ান্ট নেসেসারিলি এই সেক্টরটাকে ফর্মালাইজেশন করে লাইসেন্স দিবেন, এটা দিবেন, ওটা দিবেন, এটা আপনি ওকে ট্যাক্স ব্র্যাকেটে এনেও কোনো লাভ করতে পারবেন না, ওরও আপনার ট্যাক্স ব্র্যাকেটে এসে কোনো লাভ হবে না। উই অলরেডি নো যে এরা প্রিন্সিপালি মাইক্রো ফিন্যান্স থেকে টাকা নিয়ে আপনার রিক্সাগুলো বানাচ্ছে বা কিনছে, এটা আমরা জানি। সিস্টেম দ্যাট ইজ ফাংশনিং। এখানে যেটা ডিসফাংশন আছে সেটা হচ্ছে যে আপনার কতগুলো ঢুকছে আর কতগুলো বের হচ্ছে, কতগুলো ঢোকার জায়গা আছে, সেটার কোনো কন্ট্রোল মেকানিজম নাই। হ্যাঁ, সো লাইসেন্স তো তার নিতেই হবে অপারেশনস এর জন্য, এটার সাথে ফর্মালাইজেশনের কোনো ওইভাবে আলাদা আমি কোনো ব্যাপার দেখি না। আপনার ইস্যুটা হচ্ছে যে যখন সে রাস্তায় নামবে, এবং যেহেতু এটা ট্রাফিক রিলেটেড একটা ইস্যু, এটা কতগুলো নামবে, কতগুলো থাকতে পারবে, সেটার একটা কন্ট্রোল গভর্নমেন্টের কাছে থাকতেই হবে। হ্যাঁ, তো ওই কন্ট্রোলটা না থাকার কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এবং সেই বিশৃঙ্খলার আপনার পেনাল্টি কিন্তু রিক্সাওয়ালারা নিজেরাও দিচ্ছে। সেইখানেও যারা আপনার মাসলড, তারা বেনিফিট নিচ্ছে, যারা মাসলড না তারা, আমাদের সার্ভেতেও সেটা দেখা দিচ্ছে, তাই না? যে রিক্সা, ইনফ্যাক্ট যারা ব্যাটারি রিক্সা আপনার রেন্ট করে চালায়, দে আর ইভেন ওয়ার্স্ট অফ দেন যারা প্যাডেল রিক্সা চালায় রেন্ট নিয়ে। হ্যাঁ, সো এখানে মানে এখানে ওই ইস্যুটা আছে। সো এইটার ফর্মালাইজেশনের ব্যাপারটা কিন্তু ভিন্ন। এখানে এখানে মোর ব্যাপারটা হচ্ছে লেটস সে আপনার কন্ট্রোলিং দ্য আপনার আরবান ইনফর্মাল ট্রান্সপোর্ট সেক্টরের যে নেগেটিভ ইনফ্লুয়েন্সেস গুলো, সেটার আপনার এনভায়রনমেন্টাল এফেক্ট আছে, সোশ্যাল এফেক্ট আছে, হাউজিং এফেক্ট আছে, অনেক ধরনের এফেক্ট আছে। এটা একটা ভিন্ন ব্যাপার। আরেকটা ব্যাপার যেটা আমরা ডিসকাস করছিলাম, যে দের আর লটস অফ আপনার ভ্যালু চেইনস অ্যান্ড সেক্টরস, যেখানে আপনার ফর্মালাইজেশন না হলে আপনার দ্য সেক্টরস পোটেনশিয়াল একটা সময় গিয়ে লিমিটেড হয়ে যায়, সেটা আর গ্রো করতে পারে না, উইচ ইজ ওভারঅল ইকোনমির জন্য কনস্ট্রেইনিং।
যেটা আমরা মানে খুব সহজে যেটা আমি বারবার আর্গুই করি সেটা হচ্ছে যে চিপ লেবার ক্যানট বি ইয়োর মানে কম্পারেটিভ অ্যাডভান্টেজ ফর এভার। একটা সময় গিয়ে আপনার চিপ লেবার থেকে আপনাকে বের হয়ে আসতেই হবে, উইচ ইজ হোয়াট চায়না ডিড। হ্যাঁ, এবং যে কোনো দেশে আপনি যদি দেখেন আপনার লো ইনকাম কান্ট্রিজ গুলো যখন আপনার ডেভেলপড ইকোনমি হয়েছে, সবাই হয়েছে ইভেন্চুয়ালি ওই ট্র্যাজেক্টরিটাই নিচ্ছে। এবং আমি একটা জিনিস সবসময় বলার চেষ্টা করি যে ইফ ইউ ইভেন লুক ব্যাক অ্যাট লেট 19th সেঞ্চুরি যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে, all these big enterprises that you see in the world, হ্যাঁ, talk about the Carnegies and etc. steel mills, কার্নেগি কেসেও দেখবেন আপনি ইভেন আপনার মানে গুলি করে লেবার মেরে ফেলার কারণে কার্নেগি ওয়াজ সো আপসেট যে সে invested all the money in আপনার universities, right? So but point is যে সব দেশে এই প্রসেসের থ্রুতে গেছে, বাট পয়েন্ট হচ্ছে যে আমরা এখন বাংলাদেশে যদি ইভেন্চুয়ালি এই ফর্মালাইজেশনের স্ট্রাকচার ডিগ্রি রিকোয়ারমেন্টটাকে না বুঝি এবং সেই প্রসেসেস গুলো অ্যাডাপ্ট না করা শুরু করি, তাহলে আমরা একটা ওভারঅল এফিশিয়েন্ট ইকোনমি পাবো না, which is where the argument is. So again, to respond to Fahim ভাই, যে we need to understand যে এক একটা সেক্টরের ফর্মালাইজেশন রিকোয়ারমেন্ট ইজ ডিফারেন্ট। সেখানে ডিমান্ড সাইড সাপ্লাই সাইড পার্সপেক্টিভটা বুঝতে হবে, ইনসেন্টিভটা বুঝতে হবে, গভর্নমেন্টের ইনসেন্টিভটা কি এবং আপনার এন্টারপ্রাইজের ইনসেন্টিভটা কি। এন্টারপ্রাইজ যদি মনে করে যে তাকে শুধু ট্যাক্সিংই করা হচ্ছে, তার এগেনস্টে সে কোনো বেনিফিট পাবে না, তার কোনো ইনসেন্টিভ নাই টু বিকাম ফর্মাল, তাকে বেনিফিট দিতে হবে, এটা এক। আর দুই নম্বর হচ্ছে অন দ্যাট নোট আমরা একটা জিনিস বারবার আর্গুই করছি, সেটা হচ্ছে যে মেবি ইন দ্য ট্রানজিশন ফেজ আমরা ওদেরকে আপনার ফর্মালাইজেশনের সব বেনিফিট দিব কিন্তু ওদেরকে ট্যাক্স করবো না ইন দ্য শর্ট রান। না, অনেক অনেক কান্ট্রি তো এরকমই হয়, তাই না? অনেক কান্ট্রি এক্স্যাক্টলি, আমি শর্ট 2 ইয়ার্স উইন্ডোতে আমি ওকে কোনো ট্যাক্সই করবো না, কিন্তু আমি ওকে সব বেনিফিট দিব ফর্মালাইজেশনের। কারণ আমি ওকে যদি আপনি যখন ইনফর্মাল থেকে ফর্মালে আসবেন একটা শক, কিন্তু এই টেম্পোরারি শকটা অ্যাবজর্ব করার জন্য ওকে তো একটা টাইম দিতে হবে এবং সেই টাইম পিরিয়ডে ওকে এফিশিয়েন্ট হইতে সুযোগ দিতে হবে। এবং সেইখানেই হচ্ছে যে আপনার মেজর প্রবলেমটা, এটা শুধুমাত্র ইনফর্মালিটিকে সেপারেট করে দেখলে হবে না, আমাদের ওভারঅল যে গভর্নমেন্ট মেশিনারি, আমাদের যে ট্রেড লাইসেন্স ইস্যুয়েন্স সিস্টেম, আমাদের যে হয়রানির সিস্টেম, এই প্রত্যেকটা জিনিস যদি আপনি ডিপলিটিসাইজ না করেন, সেগুলোকে যদি আপনি এফিশিয়েন্ট না করেন, সেখানে যদি আপনার কম্পিটিটিভ গেম এনশোর না করেন, সেখানে যদি আপনার ফেয়ারনেস এনশোর না করেন, তাহলে কোনো দিনও কারো কোনো ইনসেন্টিভ থাকবে না আপনার ফর্মাল হওয়ার। তো সেটা আপনার ওই জবরদখল করে মানে জোর করে তাকে ফর্মাল করতে হবে, যেটা কোনোদিন কারোর জন্য ভালো আউটকাম হতে পারে না। আপনাকে যদি সরকার বলে যে ফর্মালাইজেশনের জন্য এই মুহূর্তে একটা স্পেসিফিক জিনিস সাজেস্ট করেন, হ্যাঁ, সো অ্যাড্রেস আ ভেরি স্পেসিফিক প্রবলেম এন্ড আ সলিউশন, হোয়াট উড দ্যাট বি? So I've lately been talking about the informal transportation sector in Bangladesh, এবং আমি একটু আগে বললাম যে transportation sector formalization is a bit different than if I'm talking about, let's say, a general let's say waste recycling value chain and formalization, or a typical handicrafts value chain and formalization. The reason why I would say that transportation and formalization is extremely important is because এটাকে ইনফর্মাল রাখার জন্য যে সিস্টেমটা তৈরি হয়েছে, ওই সিস্টেমটাই ইজ অ্যাট দ্য হার্ট অফ অল দ্য প্রবলেমস দ্যাট উই আর সিইং। হ্যাঁ, এই যে আমাদের রোড সেফটি থেকে শুরু করে যে প্রবলেমস গুলো তৈরি হয়েছে, যে ফ্রম প্রাইভেট সেক্টর টু পাবলিক সেক্টর একটা হিউজ ইনএফিশিয়েন্ট একটা ইঞ্জিন তৈরি হয়েছে। তো আমরা যদি ট্রান্সপোর্ট সেক্টরের ইনফর্মালিটিটাকে আমরা অ্যাড্রেস করা শুরু করি, যে ওকে ওই একটা কার্ড দেওয়া, বা ঠিক আছে ও যে অপারেট করতেছে ওকে ট্র্যাক করা, মনিটর করা, এখানে ওয়ার্কার্সরা আপনার কারা, তারা রেজিস্টার্ড ওয়ার্কার্স কিনা, ড্রাইভারসদের ট্রেড লাইসেন্স ড্রাইভারদের লাইসেন্সটা, ড্রাইভিং লাইসেন্সটা ঠিক আছে কিনা, ফিটনেস ঠিক আছে কিনা, সার্টিফিকেট ঠিক আছে কিনা, এই পুরো জিনিসটা তদারকি সহ এই জায়গাটা যদি ফর্মাল সেক্টর রাডারে পুরোপুরি আনা হয়, তাহলে যেটা হবে যে আমাদের যে ওভারঅল গভর্নেন্স ইনএফিসিয়েন্সিটা, সেই ইনএফিসিয়েন্সিটা আস্তে আস্তে করে অ্যাড্রেসড হবে, ডিপলিটিক্যালাইজেশনটা হবে, এবং তখন অন্য সেক্টরে এটার একটা ট্রিকল ডাউন এফেক্ট আসবে, এবং অন্যান্য সেক্টরের যে আপনার ইনএফিসিয়েন্সি এবং ইনফর্মালিটি প্রবলেম যেটা, সেটা আস্তে আস্তে করে অ্যাড্রেস করা শুরু হবে বলে আমি মনে করি।